নমস্কার, আমি সুজাতা আবার চলে এসেছি বাংলা এক্সক্লুসিভ প্রো চ্যানেলে। এক অন্যতম কথাশিল্পীর জন্মদিন উপলক্ষে আজ তোমাদের একটা গল্প শোনাবো। আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ ১১৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আমাদের এই পর্বে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে একটি সুন্দর গল্প পাঠ তোমাদের জন্য। চলো বন্ধুরা, তাহলে শোনা যাক। আচ্ছা বন্ধুরা, গল্পটা শোনার পর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি করে, আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই পর্বকে সবার মাঝে ছড়িয়ে দাও। বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। তিনি ১৯০৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে বৈপ্লবিক ধারা সূচিত হয় তাদের মধ্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়। জীবনের প্রথম ভাগে তিনি ফ্রয়েডীয় মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এছাড়া মার্ক্সবাদও তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তার অধিকাংশ রচনাতেই এই দুই মতবাদের নিবিড় প্রভাব লক্ষ্য করা যায়। তার প্রথম গল্পগুচ্ছ অতসী মামি ও অন্যান্য সংকলনে সব কয়টি গল্প এবং প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য মধ্যবিত্ত জীবনভিত্তিক কাহিনী নিয়ে গড়া। এছাড়া গ্রামীণ হতদরিদ্র মানুষের জীবনচিত্রও তার বেশ কিছু লেখায় দেখতে পাওয়া যায়। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্ক্সীয় শ্রেণীসংগ্রাম তত্ত্ব দ্বারা মানিক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যা তাঁর রচনায় ফুটে উঠেছে। মাত্র ৪৮ বছরের জীবনে তিনি রচনা করেন ৪২টি উপন্যাস ও ২ শতাধিক ছোট গল্প। তাঁর রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরে যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। বাংলা ছাড়াও তাঁর রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর মাত্র ৪৮ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথা সাহিত্যিকের জীবনাবসান ঘটে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বস্তুবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। মনুষ্যত্ব ও মানবতাবাদের জয়গানই তার সাহিত্যের মূল উপজীব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থসামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জীবনের ভাঙা গড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবকে তিনি তার সাহিত্যে চিত্রায়িত করেছেন। সমাজের শাসক ও পুঁজিপতিদের হাতে দরিদ্র সমাজের শোষণ বঞ্চনার স্বরূপ তুলে ধরেছেন সাহিত্যের নানান চরিত্রের আড়ালে। আর ছোট গল্প অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ফেরিওয়ালা ইত্যাদি। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা উপন্যাস দুটি তার বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রায়ন হয়েছে। এখন আমরা গল্প শুরু করছি ৭৫০ চাল মানিক বন্দ্যোপাধ্যায়। আধার রাত, গায়ের নিঝুম পথ, বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল। পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না। স্টেশন থেকে ৩ মাইল দূরে সালাতি পেরিয়ে আরও ৪ মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছাবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। দেহ বড় দুর্বল, কোমরে আর হাঁটুতে ব্যথা, মনে মনে সর্বাঙ্গের পুঞ্জিত ব্যথিত অবসাদ। প্রথমটা সন্ন্যাসী স্টেশনেই শুয়ে থাকবে ভেবেছিল। ৪ পয়সা দিয়ে একবার চা খেয়ে স্টেশনেই শেডটার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে। কিন্তু সন্ন্যাসী বড় হিসেবি লোক, কল্পনা করতেও ভারী পটু। সে হিসেব করে দেখল ৭ মাইল পথ তাকে হাঁটতেই হবে, রাতেই হোক বা ভোরেই হোক। ১ কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাত ভোর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে। ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে। জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার ৭৫০ চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে। হিসাবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে, না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মারা গেছে কে জানে, কজন মরমর হয়ে আছে তাই বা কে জানে। ২-১ জন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে, তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে। তার ৭৫০ চালের দুমুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাত্রেও দিতে পারলে সারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টলে পড়তে পারবে, আবার লড়াই করতে পারবে। তারপর
তারপর দেখা যাবে। কাল পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ হয়ে যেতে পারে। সঙ্গে কিছু ছোলাও আছে। সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে এক ভাঁড় চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে। পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে 4টি তিথি। এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব। শালা কি টানেই না বাড়িটা টানছে তাকে। অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে মরে গেছে, শোনাবো উঠান শুদ্ধ। প্রথম গা শালাতিতে বরাবর একপাল কুকুর থাকতো। পথিককে গা ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকার ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কোনোদিন কাউকে তারা কামড়ায়নি, তারাও করেনি, শুধু হল্লা করেছে প্রাণপণে। তবু ভয় একটু করছে পথিকের। হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে। সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না। গায়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাখারি সে সংগ্রহ করে নিয়েছিল, কিন্তু থপথপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেল। কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না। 2-4টে খেকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়েই চুপ হয়ে গেল কেমন কেমন। মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জোরো অনুভূতি ছ্যাঁতছ্যাঁত করে উঠল গা পেরিয়ে যাবার পর। এখানে দুপাশে শুধু মাঠ আর জলা। সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারিদিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল। তারই আতঙ্কে মনটা কুঁচকে গেল, ভাঁজ হয়ে গেল। শালা চোখেও যে ঝাপসা দেখছে। মাথা ঘুরে পড়ে যাবার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কনুই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে। কতকাল সে পেট ভরে খায়নি, প্রাণপাত করে শুধু খেটেছে। মাঝে মাঝে এরকম হয়, তার খানিক পরেই কেটে যায়। খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করলো। হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে। তার কোনো বোঝাই নেই। চালের পুটুলি কাঁধে নেই, সেই পুটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলোও সঙ্গে চলে গেছে। কোথায় পড়লো, কখন পড়লো? কুড়ু 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 করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড। তার হিসেব, তার কল্পনা সব ভোতা হয়ে গেছে। মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেখানেই সে পুটুলি দুটির থাকার সম্ভাবনা বেশি। এটুকু খেয়াল করে আশান্বিত হবার ক্ষমতাটুকুও তার নেই। একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাবার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল। একটু গিয়েই পুটুলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হলো না। পুটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করলো। পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গা শালাতিতেই ঢুকতে যাচ্ছে। পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাখারি সংগ্রহ করেছিল, পলাশমতিতে প্রবেশ পথের ধারেও তেমনি একটি ভাঙা বাড়ি আছে। কেবল বেড়ার কিছুই অবশিষ্ট নেই। কানাবাঞ্ছার বাড়ি নিশ্চয়ই। দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য, মানুষ নেই। বাঞ্ছা! সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল। তখন একটি দুস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে। কোন বাড়িতে মানুষ আছে, কোন বাড়িতে নেই নির্ণয় করতে আর সে সময় নষ্ট করবে না। সোজা বাড়ি চলে যাবে, নিজের বাড়িতে কে বেঁচে আছে কে মরে গেছে দেখতে। বামুনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাবার সময় মনে হলো কে কে যেন জিজ্ঞেস করলো, কে? সন্ন্যাসী সাড়া দিল না। ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছু চলার খচমচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। পরের পাড়ার 3টে বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার 3টে ঘরওয়ালা বাড়ি। 8-9 বছর মেরামত হয়নি, তবে যা কিছু থাকবার কথা প্রায় সবই আছে, ভেঙে পড়েনি এখনো। বেড়া নেই। পাশের ছোট কলাবাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে। সামনে লাউ কুমড়ার মাচা দুটি হয়েছে অদৃশ্য। দেখে একটু স্বস্তি বোধ করলো সন্ন্যাসী। বেড়া আর মাচা নিশ্চয়ই উনানে পুড়েছে, উনানে আগুন জ্বলছে, তার বাড়িতে রান্না হয়েছে। হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে, একজনও নিশ্চয়ই মরেনি। কোনো মতে কুড়িয়ে পেতে 1 মুঠো 2 মুঠো খেয়ে মরমর অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মদ্য সবাই বেঁচে আছে নিশ্চয়ই। কি গো মনাদা? প্রথমবার একটু আস্তেই ডাকলো সন্ন্যাসী, তারপর জোরে, মনাদা? সাড়া নেই। সুবল কাকা? সাড়া নেই। সুখী পিসি? সাড়া নেই। সন্ন্যাসী একটু দম নিল। সোনা বোঠান? সাড়া নেই।
সোনা বোঠান, সোনা বোঠান। গলা চিড়ে গেল, বুক ফেটে গেল, তবু তো সাড়া নেই। তখন সন্ন্যাসীর চোখ পড়ল দরজার কড়ায় আটকানো তালার দিকে। তালাটা একটা কড়াই ঝুলছে, আর একটা কড়া ভেঙে খসে এসেছে দরজার দিকে। ভিতরে দুটি ঘরের একটিতে দরজার উপরে শিকলে তালা আঁটা, দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে। অন্য ঘরটির দুয়ারে সপাট খোলা রয়েছে। কোনো ঘরে কেউ নেই, তালা দিয়ে সবাই পালিয়েছে। সবাই! দাওয়ায় 7.5 সের চালের পুটুলি নামিয়ে সন্ন্যাসী হিসেব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ পেতে বসলো। সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে? সোনা বোঠান শুদ্ধ পালিয়েছে? না, অনেকে যখন মরে গিয়েছিল তখন কি পালিয়েছে বাকি যারা ছিল? কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই? হ্যাঁ, সোনা বোঠান শুদ্ধ মারা গেছে। ভাবতে ভাবতে, ঝিমোতে ঝিমোতে একসময় দাওয়া থেকে হুমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মারা গেল। নমস্কার।